সুরজিনাস ডায়েরি, ভালোবাসার ছোঁয়া, রংধনুর 7 রং খুঁজে নাও এখানে। আজকের এই দিনটি হুরের জন্য খুব খুশির। আর হবেই না কেন? নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে। যদিও এইভাবে ওর স্বপ্ন পূরণ হবে কখনো ভাবেনি, তবুও আল্লাহ ওর স্বপ্ন পূরণ করেছে, এটাই ওর কাছে পরম পাওয়া। এইসব ভেবে মনে মনে খুব খুশি হচ্ছিল আর আল্লাহকে ধন্যবাদ জানায়। ওর ভাবনার মাঝেই খট করে একটা আওয়াজ হলো। হুর বুঝতে পারলো সেই কাঙ্ক্ষিত মানুষটি এসে গেছে। হুর নিজেকে ঠিকঠাক করে বসে পড়ল। মানবটি ঘরে প্রবেশ করে বেডের সামনে এসে দাঁড়িয়ে রইল আর হুরকে পরখ করতে লাগলো। হুর না তাকিয়েও বুঝতে পারলো সামনের মানুষটি ওর দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। মনে মনে খানিকটা ভয় পেল আর রবকে স্মরণ করতে লাগলো। নীরবতা ভেঙে সামনের মানুষটি বলল, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। এতটা নিচু কাজ করতে পারবি এটা আমি কখনো ভাবিনি। একবারও আমার কথা তুই ভেবে দেখলি না আমি কি চাই? এই কথা একবারও ভেবে দেখছিলি? অবশ্য তোকেই বা কেন বলছি এইসব কথা? তুই তো এটাই চাইছিলি। এতদিন ধরে যে সুযোগ পেলি অমনি আমার গলায় সারা জীবনের মতো ঝুলে পড়লি। তোকে আমি আত্মসম্মানী একটা মেয়ে ভাবতাম, কিন্তু তুই আজকে সেটা ভুল প্রমাণ করে দিলি। তুই আজকে আমাকে যে আঘাতটা করেছিস সেটা আমি কখনো ভুলতে পারবো না। তুই আমার স্বপ্নটাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছিস। আজকের এই দিনটা আমি সব সময় মনে রাখবো আর তোকেও কখনো ভুলতে দেব না। তোর খুব শখ না আমার সাথে সংসার করার? একটা কথা আজকে কান খুলে শুনে রাখ, আমি তোকে কখনো স্ত্রীর মর্যাদা দেব না। তোর গায়ে বিবাহিতার ট্যাগ তো লেগে গেছে, কিন্তু স্বামীর ভালোবাসা তোর নসিবে কখনো হবে না। হুর মাথাটা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছিল। ও খুব ভালো করে জানতো ওকে এই সমস্ত কথা শুনতে হবে, সেজন্য আগে থেকেই নিজের মনকে প্রস্তুত করে রেখেছিল। বড় করে একটা শ্বাস নিয়ে নিজের কষ্টটা গিলে ফেলল। কোনো মতেই দুর্বল হওয়া যাবে না। ও খুব ভালো করে জানে ও যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ওর গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ স্বামীর ভালোবাসা তো অর্জন করেই ছাড়বে। ও জানে যে সামনের মানুষটি এতক্ষণ যে কথাগুলো বলল সেগুলো তার রাগের কথা, মনের কথা নয়। ও হুট করে বিয়ে হয়ে যাওয়াতে এমনটা করছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওর ভাবনার মাঝে আবারও সামনের মানুষটি বলল, আমার চোখের সামনে থেকে দূর হ, তোকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। হুর এতক্ষণ ধৈর্য ধরার চেষ্টা করছিল। একে তো তুই তোকারি করছে, আবার বলছে কিনা চোখের সামনে থেকে চলে যেতে। কেন যাবে ও এখান থেকে? এই রুমটা তো ওরও। তাই ও বলতে লাগলো, কেন যাব আমি এখান থেকে? আজ থেকে এটা আমারও রুম। আমি এখান থেকে এক পাও নড়ব না। যা করার করে নিন। আর তখন থেকে তুই তোকারি করছেন কেন? আমি যে আপনার বউ, আপনি কি তা ভুলে গেছেন? হুরের কথা শুনে মানুষটি প্রচণ্ড রেগে গেল আর রেগে গিয়ে হুরের হাত ধরে বেড থেকে নিচে ফেলে দিল। আচমকা ফেলে দেওয়াতে হুর হাত পায়ে প্রচণ্ড ব্যথা পেল। আহ করে চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে মানুষটি এক হাত দিয়ে হুরের মুখটা চেপে ধরল, আরেক হাত দিয়ে হুরের চুলটা মুঠো করে ধরল। হুর সামনের মানুষের চোখের দিকে তাকিয়ে দেখলো চোখ থেকে যেন আগুন ঝরছে আর সেই আগুনে হুরকে ভস্ম করে দেবে। হুরকে এভাবে শক্ত করে চেপে ধরায় হুর প্রচণ্ড ব্যথা পাচ্ছিল। ব্যথায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু সামনের মানুষটির কোনো মায়াদয়া হলো না। সে নিজের ক্রোধ দেখাতে ব্যস্ত। এতক্ষণ তো খুব কথা বলছিলে, এখন চোখ দিয়ে পানি পড়ছে কেন? সবই তো শুরু। মিসেস সারাফ শাহ, নিত্যদিনের সঙ্গী তোমার এখন থেকে এটাই হবে। তোমার নামের পাশে এই শাহ নামটা বসানোর জন্যই এত প্ল্যান করলে, তাই না? এই নামের তেজ কতটা ভয়ানক হয় সেটা তুমি রোজ বুঝতে পারবে। কি ভেবেছিলে আমার বউ হয়ে রাজরানী হয়ে থাকবে? তোমার এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আর সারাফ শাহ তোমাদের মতো মেয়েকে পাত্তাও দেয় না, ভালোবাসা তো দূরের কথা। কথাটা বলেই হুরকে ছেড়ে দিল
আর হুরকে ধাক্কা মেরে উঠে ওয়াশরুমে চলে গেল। আর হুর সেখানেই বসে রইল। হুরের চোখ দিয়ে অঝোর ধারায় পানি বইতে লাগলো। এ যেন শব্দহীন কান্না। কষ্টগুলোকে যদি পানির মাধ্যমে ধোয়া যেত তবে কতই না ভালো হতো, কিন্তু তা কি আর সম্ভব হয়? হুরের আজকে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। মনে হচ্ছে ও যেন কোনো অবহেলিত বস্তু। সারাবের ঘাড়ে ওকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতিতে পড়ে যেমন সারাব হুট করে বিয়ে করতে রাজি হয়েছে, তেমনই তো ও বাধ্য হয়ে বিয়েতে সম্মতি দিয়েছে। যদিও ওদের বিয়েটা পরিবার থেকে আগে ঠিক করা হয়েছিল, কথা ছিল সারাবের পড়াশোনা কমপ্লিট হলে হুর আর সারাবের বিয়ে হবে, কিন্তু হঠাৎ করেই সারাবের দাদা অসুস্থ হয়ে পড়ে। আর ওনার ভয় ছিল সারাব আর হুরের বিয়েটা যদি দেখা না হয়, তাই এক প্রকার ঘরোয়াভাবেই তাদের বিয়েটা হয়ে যায়। হুর বিয়েতে না করতে পারেনি, ও বড়দের মুখের উপর কোনো কথাই বলতে পারেনি। সারাব প্রচণ্ড রাগারাগি করেছিল বিয়ে করবে না বলে, কিন্তু ওর মায়ের দিব্যি ওকে থামিয়ে দিয়েছিল। তাই ও বিয়েতে সম্মতি দিয়েছে। সে কথাটা হুরের অজানা। হুরের বাবা মা নেই। হুরের যখন 5 বছর তখনই ওর বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। হুরের একটা ভাই আছে, ইতালিতে থাকে। হুরের বাবা মা মারা যাবার পর ছোট থেকে মামাদের কাছে বড় হয়েছে। হুরের মা একমাত্র বোন ছিলেন, আর তার বড় 3টা ভাই একসাথে একই বাড়িতে বসবাস করছে। মামারা সবাই ব্যবসায়ী। বড় মামা সাব্বির শাহ, এক ছেলে এক মেয়ে, সারাব আর সাবা। মেজো মামা আহমেদ শাহ, এক ছেলে আরিফ, এক মেয়ে খুশি। ছোট মামা ফরিদ শাহ, এক ছেলে ফাহিম। সারাব সবার বড়। সারাবের 4 মাসের ছোট আরিফ, আর ফাহিম 7 মাসের ছোট। সারাব অনার্স 4র্থ বর্ষে পড়াশোনা করছে। সারাব, ফাহিম, আরিফ একই ইউনিভার্সিটিতে পড়ে। সাবা, হুর, খুশি একই কলেজে একই ক্লাসে পড়ে। হুর সবার খুব প্রিয়। বাবা মার অভাব কেউ কখনো বুঝতে দেয় না। অনেক আগে থেকেই ও সারাবকে খুব ভালোবাসে। যখন সারাবকে কথাটা বলতে গিয়েছিল, তখন সারাবের মা ওকে আটকে দেয় আর বলে সঠিক সময়ের অপেক্ষা করতে। যেহেতু বড় মার কাছে ও সব কথা শেয়ার করে, তাই নিজের ভালোবাসার কথাটাও বলেছিল। পরিবারের সকলে মিলে সারাব আর হুরের বিয়েটা ঠিক করে রেখেছিল, যাতে করে ঘরের মেয়ে ঘরেই থাকে। কিন্তু হুরের নানা অসুস্থ হয়ে পড়াতে ওদের বিয়েটা এভাবেই দিতে হলো। হঠাৎ করেই বুকে ব্যথা হওয়াতে হুরের নানাকে হসপিটালে অ্যাডমিট করাতে হয়। আর তিনি ইচ্ছা প্রকাশ করেন সারাব আর হুরের বিয়ে। সবাই ওনার শরীরের কথা ভেবে রাজি হয়ে যায়। ঘরোয়াভাবেই সারাব হুরের বিয়েটা হয়ে যায়। সারাব যদিও বিয়েতে রাজি ছিল না, কিন্তু ওর মা ওকে বিয়ের জন্য রাজি করায়। বিয়ের পুরোটা সময় চুপ করেছিল। কাগজে সই করার পরেই ও সেখান থেকে চলে যায়। হুর ভেবেছে হয়তো দাদার চিন্তায় এমন ব্যবহার করছে, এছাড়া আর কি কারণ থাকবে। মানুষটা ওকে ঠিকই একদিন না একদিন ভালোবাসবে। এখন হয়তো ওর পড়ার ক্ষতি হবে ভেবে ভালোবাসা স্বীকারোক্তি করছে না, কিন্তু একদিন সেই দিনটা আসবে যেদিন এই মানুষটি নিজের মুখে ভালোবাসার কথাটা বলবে। এসব ভেবে মুচকি হাসল। হুর নিজের চোখ মুছে নিল, তারপর উঠে দাঁড়ালো। ঘরের চারিদিকটা ভালো করে লক্ষ্য করলো আর ভাবতে লাগলো, একদিন এই ঘরে অনুমতি না নিয়ে প্রবেশ করার জন্য সারাবকে অনেক অপমান করেছিল, আর আজ এই রুমটায় ওর সমান অধিকার রয়েছে। অন্যদিকে সারাব ওয়াশরুমে ঢুকে মুখে ইচ্ছে মতো জল ছিটাতে লাগলো, তারপর নিজের চুলগুলো খামছে ধরল। জীবন ওকে এমন এক জায়গায় কেন দাঁড় করালো? আজকের রাতটা তো অন্যরকম হতেও তো পারত। পরিস্থিতির চাপে পড়ে সত্যি আজ নিজেকে অসহায় লাগছে। আর ওর এই অবস্থার জন্য একমাত্র দায়ী হচ্ছে হুর। ওকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। তোমার জীবনটাকে আমি নরক করে দেব হুর। একদিন তুমি নিজে এই সম্পর্ক থেকে বের হওয়ার জন্য কাকুতি মিনতি করবে। শুধুমাত্র মায়ের কথা রাখতে তোমাকে বিয়ে করেছি, কিন্তু তোমাকে স্ত্রীর মর্যাদা আমি কখনো দেব না। আমি এখন কেন এসব সহ্য করছি? ওকে জাস্ট সহ্য করতে পারছি না। ওকে আমি এখনই ঘাড় ধাক্কা দিয়ে আমার রুম থেকে বের করে দেব। সারাব ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো হুর ওর কাবার্ড খোলার চেষ্টা করছিল, কিন্তু পারছে না। এটা দেখে ওর প্রচণ্ড রাগ হলো। যে মেয়েকে ও 2 মিনিটের জন্য সহ্য করতে পারে না, সে ও জিনিসে হাত দেয় কোন সাহসে? সারাব হুরের হাতটা আবারও চেপে ধরে বলল, একটু আগে তোমাকে কি বলে গেলাম, তুমি কি ভুলে গেছো? আমার কাভার্ডে
হাত দেওয়ার সাহস কি করে হয়? তুমি আমার রুমে থাকতে পারবে না, বেরিয়ে যাও। আর কখনো এই রুমের আশেপাশে যেন তোমাকে না দেখি, না হলে ব্যাপারটা তোমার জন্য মোটেও ভালো হবে না। বললেই হলো নাকি চলে যাব আমি এখান থেকে? কোথাও যাব না। বড় মা আমাকে বলে দিয়েছে এটাই আজ থেকে আমার রুম, আর বিয়ের পর বউরা স্বামীর রুমে থাকে। আমিও এখন থেকে এখানেই থাকবো। আপনার কাভার্ড কেন, আপনার সকল জিনিসের ওপর একমাত্র আমার অধিকার। কথাটা শেষ করতে পারল না, তার আগেই সারাব ওর গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। অনেকক্ষণ ধরে তোর ফালতু কথা সহ্য করছি। কি ভেবেছিস আমার মাথায় উঠে নাচবি? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি, তোকে ভালোবেসে নয়। ওর গালে হাত দিয়ে কাঁদতে লাগলো, আর সারাবের সমস্ত কথা যেন ওর বুকে গিয়ে বিচ্ছিল। গায়ের আঘাতের থেকে কথার আঘাতটা বেশি। হুরের কাছে সারাবের কথাগুলো অনেক ভারী লাগছিল, যা সহনীয় নয়। ছোট থেকে কেউ কখনো ওর গায়ে হাত তোলেনি, সবার আদরে বড় হয়েছে। আর আজ প্রথম কেউ ওর গায়ে হাত তুলল, তাও আবার কিনা যাকে সব থেকে বেশি ভালোবাসে। ভালোবাসার মানুষের এত তিক্ত কথাগুলো সহ্য হচ্ছিল না। নিজেকে বহু কষ্টে শক্ত করছিল, তবুও যেন শক্ত রাখা কঠিন হচ্ছিল। ও বলতে লাগলো, আমি কি করেছি কি? তখন থেকে আপনি আমাকে যা নয় তাই শুনিয়ে যাচ্ছেন। আমার অপরাধটা কি বলতে পারেন? এমন করছেন কেন? সারাব বলল, তোর ঘ্যান ঘ্যান করা আমার কাছে ভালো লাগছে না। প্লিজ এখান থেকে যা, না হলে খারাপ কিছু হয়ে যাবে। এমনিতেই মাথাটা খুব গরম আছে, অযথা রাগ করতে চাইছি না। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। হুর বলল, আমার কথাটা। সারাব ওর হাত ধরে দরজা খুলে ধাক্কা মারল। হুর পড়ে যাওয়ার আগেই সারাবের মা এসে ধরে ফেলল। সারাব ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। হুর কাঁদতে লাগলো। সারাবের মা ও চোখ দুটো ভালো করে মুছিয়ে দিল। কেন কাঁদছিস বলতো? এখনো যে তোর অনেক লড়াই করা বাকি। এখনই যদি তুই নিজেকে দুর্বল করে ফেলিস, সামনের পথটা কিভাবে এগোবি? নিজেকে শক্ত করে নে, সবার সামনে কাঁদতে যাস না, এতে তোর দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। মানুষের সামনে না কেঁদে রবের সামনে মন খুলে কাঁদবি, দেখবি মনটা হালকা হয়ে যাবে, আর তোর সামনে অনেকগুলো পথ দেখতে পারবি। আমি খুব ভালো করে জানতাম ও তোর সাথে এমন ব্যবহার করবে, সেজন্যই তোদের দেখতে এখানে এলাম। কিন্তু ও যে এমন ব্যবহার করবে আমি বুঝতে পারিনি। ওকে তো আমি পরে দেখে নিব। হুর বলল, আমি কি ভুল করেছি বলো তো বড় মা? উনি আমাকে কেন মেনে নিতে পারছেন না? আমি নাকি ওনার স্বপ্ন ভেঙে দিয়েছি? আমি কি কখনো এই কাজ করতে পারি বলো তো বড় মা? বরং আমি ওনার স্বপ্ন পূরণের পথে সাহায্য করতে চাই, আর আমি কিনা ওনার স্বপ্ন ভেঙে দেব? আচ্ছা বড় মা, উনি যেহেতু বিয়েতে রাজি ছিলেন না, তাহলে বিয়েটা করলেন কেন? আমাকে বলে দিলেই পারতেন, আমি সবাইকে ঠিক মানিয়ে নিতাম। ওর কথা ছাড় তো তুই। এখন রেগে আছে তাই এসব কথা তোকে বলেছে। যখন রাগটা কমে যাবে তখন ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। তখনই দরজাটা আবারও খুলে গেল। সেটা দেখে হুর খুশি হলো। ভাবলো হয়তো সারাব ওকে রুমে যেতে বলবে, কিন্তু ওর ধারণা ভুল প্রমাণিত করে সারাব ওর ওড়নাটা হুরের মুখের উপর ছুঁড়ে মারল। এতে সারাবের মা রেগে গিয়ে বলল, ওর সাথে এমন ব্যবহার কেন করছিস তুই? এটা কি মানুষের মতো ব্যবহার? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? তুমি আমার কাছ থেকে জীবনটা চাইতে আমি তোমাকে দিয়ে দিতাম মা, কিন্তু তুমি আমাকে এসব নিয়ে আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। বিয়ে করতে বলেছ, করেছি, এর থেকে বেশি আমার কাছে আর কিছু আশা করো না। এই মেয়েটাকে আমার সামনে থেকে নিয়ে যাও, ওর সাথে আমি আমার রুম শেয়ার করতে পারবো না। বড় মা হুরের কাঁধে হাত রেখে সারাবকে বলল, দেখিস এমন দিন যেন না আসে যেদিন তুই ওকে নিজের রুমে নেওয়ার জন্য ছটফট করবি, আর সেদিন আমি ওকে তোর রুমে থাকতে দিব না, আর সেদিন খুব বেশি দূরে নয়। কথাটা বলেই হুরকে নিয়ে সেখান থেকে চলে গেল। হুরকে সারাবের বোন সাবার রুমে নিয়ে গেলেন। সেখানে হুর আর সাবা একসাথে থাকতো। সাবা হুর আর ওর মাকে দেখে বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাই কোনো কিছু জিজ্ঞাসা করলো না। সারাবের মা সাবাকে দুধ আনতে পাঠিয়ে দিল, আর হুরের হাত ধরে বলল, তোর জীবনটাকে আমি নষ্ট করে দিলাম তাই না রে মা? মনে মনে হয়তো তুই আমার উপর খুব রেগে আছিস, আমাকে ক্ষমা করে দিস। তোকে যে ও এভাবে অপমান করবে আমি বুঝতে পারিনি। হুর মুচকি হেসে ওর বড় মাকে জড়িয়ে ধরে বলল, ওইসব করলা মার্কা মানুষদের জন্য
আমি মন খারাপ করি না বড় মা। আমার মতো এমন কজনের ভাগ্য আছে বলো তো, যাদের শাশুড়ি এত ভালো, নিজের ছেলের সাপোর্ট না নিয়ে ছেলের বউকে সাপোর্ট করে যাচ্ছে। ছেলের বউ হওয়ার আগে তুই আমার মেয়ে, বুঝেছিস? দুষ্টু মেয়ে। সাবা, দুধটা আনলে খেয়ে শুয়ে পড়বি, কোনো রকম চিন্তা করতে যাবি না। সব কিছুকে সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। সাবা হুরকে বলল, কিরে ভাবিমণি, আজকে তো তোর খুশিতে নাচার কথা, এমন মনমরা হয়ে আছিস কেন বলতো? ওসব ভাবি আমাকে থাকতে যাবি না, বিরক্ত লাগে। কেন ডাকবে না? পেছন থেকে কেউ একজন বলে উঠল, প্লিজ খুশি, তুইও শুরু করিস না, এমনিতেই কিছু ভালো লাগছে না। সাবা আর খুশি বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাই ওরা হুরকে আর কিছু জিজ্ঞাসা করলো না। খুশি বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। এমনিতেও আজ সারা দিন তোর উপর অনেক ধকল গেছে। আমাদের এক্সামের আর বেশি দিন নেই, ভালো করে প্রস্তুতি নিতে হবে তো। হুর মাথা নাড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। ওকে ঘুমাতে দেখে সাবা আর খুশি একে অপরকে ইশারা করে বেলকুনির দিকে চলে গেল। ওরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। সাবা বলল, কি হয়েছে, একটাবার জানতেও চাইলি না কেন? এক্সামের কথা বলে এড়িয়ে গেলি। খুশি বলল, তো আর কি করতাম, দেখছিস না ওর চোখ মুখের অবস্থা। নিশ্চিত ভাই কিছু বলেছে, তার জন্যই ওর এই অবস্থা। আর ওকে তো তুই খুব ভালো করেই চিনিস, কোনো বিষয়ে কষ্ট পেলেই কাউকেই কোনো কিছুই বলতে চায় না। সাবা বলল, তাহলে এখন আমাদের করণীয় কি? এভাবে মেয়েটাকে কষ্ট পেতে দেখবো? ওকে কষ্ট পেতে দেখলে আমার তো মোটেও ভালো লাগে না রে। আল্লাহর কাছে দোয়া কর যাতে তিনি সব ঠিক করে দেন। আপাতত কয়েকটা দিন সবাইকে সময় দিই, দেখবি ভাই ঠিক ওকে মেনে নেবে। হয়তো হুট করেই বিয়ে হয়ে যাওয়াতেই ভাই রিয়্যাক্ট করে ফেলেছে। আমরা সবাই তো জানি ভাই কেমন, কখনো কাউকে আঘাত করেই না। এমনিতেও দাদা জানির অসুস্থতার জন্যই ভাই হয়তো চিন্তায় আছে। কয়েকদিন গেলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে, ভাইয়ের যে রাগ, ওকে তো কিছু বলাও যাবে না। আমাদের হুড়ো কিন্তু কম নয়, ও ঠিক ভালোবাসা দিয়ে ভাইয়াকে জয় করে নেবে, বুঝেছিস? এখন চল ঘুমিয়ে পড়ি। ওরাও ঘুমিয়ে পড়ল। ওদের ঘুমানোর খানিকক্ষণ পর হুর চোখ খুলল। তারপর বেড থেকে উঠে সারাবের রুমের দিকে গেল। গিয়ে দেখলো রুমের আলো জ্বলছে, রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ। ও তখনকার কথা মনে করলো, যখন সারাবকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দিয়েছিল। সে কথা মনে করেই চোখ দিয়ে জল পড়তে লাগলো। ও নিজের হাত দিয়ে মুছে নিল। তারপর আবার সাবার রুমের দিকে গেল, ভালো করে অজু করে নিল। এই রাতটুকু একান্তই ওর। রবের কাছে নিজের মনের সকল কথা উজাড় করে আজকে বলবে। নিজের কষ্টের কথা শোনানোর জন্য একমাত্র একজনই তো আছে, তিনি হচ্ছেন আমাদের সকলের সৃষ্টিকর্তা। হুর জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিল। তারপর লুটিয়ে পড়ল সেজদায়। আরও চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমি তো ওনাকে কখনো জোর করে চাইনি, শুধুমাত্র তোমার কাছে বলেছিলাম উনি যদি আমার জন্য উত্তম হন তাহলে যেন আমি ওনাকে স্বামী হিসেবে পাই, আর যদি উত্তম না হন তাহলে ওনার প্রতি আমার কোনো ভালোবাসা যেন সৃষ্টি না হয়। কিন্তু আজ যখন আমি ওনাকে স্বামী হিসেবে পেলাম, তবু কেন সে আমার হলো না? উনি যখন আমাকে ভালোবাসতে পারবেন না, তাহলে ওনাকে আমি কেন স্বামী হিসেবে পেলাম? তুমি আমাকে শক্তি দাও মাবুদ, আমি যেন আমার ভালোবাসা দিয়ে ওনাকে জয় করতে পারি। আমি যেন কোনো মতে ওনার সামনে দুর্বল হয়ে না পড়ি। ওনার দেওয়া সকল কষ্ট যেন আমি ধৈর্যের সাথে নিজেকে সামলাতে পারি। আরও কিছুক্ষণ দোয়া করে জায়নামাজটা ভাঁজ করে বেলকনির দিকে চলে গেল। তারপর আকাশের দিকে তাকিয়ে রইল। আজকে যেন ঘুম কিছুতেই চোখে ধরা দিচ্ছে না। আজকে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। কেন তারা পৃথিবীতে একা ছেড়ে চলে গেলেন? অন্যদিকে সারা প্রচণ্ড রেগে আর কষ্টে রুমের সমস্ত জিনিস এলোমেলো করে বেডের সামনে হাঁটুতে মাথা রেখে বসে রয়েছে। সমস্ত রাগ যেন এই রুমটার উপর দিয়েই গেছে। ও কিছুতেই শান্তি পাচ্ছে না। কেন এভাবে বিয়েটা হলো? সারা কোনো রাস্তা পাচ্ছে না, মনে হচ্ছে সব রাস্তা যেন বন্ধ হয়ে গিয়েছে। জীবনটা এমন কেন? জীবন নিয়ে যে পরিকল্পনা করা হয় তা যখন সেই পরিকল্পনা মোতাবেক হয় না, তখন যেন মানুষ নিজের পথ, উদ্দেশ্য, জীবনের অর্থ খুঁজে পায় না। সারাবো এই একই অনুভূতি অনুভব করছে। সারা বায়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কিভাবে পারলে মা তুমি নিজের সন্তানের সুখটুকু কেড়ে নিতে?
তোমাকে দেখে আমার সেই এক কথাই বারবার মনে হচ্ছে। আমার স্বপ্নভঙ্গের একমাত্র কারণ তুমি। শুধুমাত্র অন্যের মেয়ের কথাটাই ভেবে গেলে, অথচ তোমার ছেলে যে কতটা কষ্ট পাচ্ছে সেই কথাটা তুমি একবারও ভেবে দেখেছো? তুমি যখন আমার কথা ভাবলেই না, তাহলে আমিও এখন দেখে কারোর কথা ভাববো না? পরের দিন সকালে শাহ পরিবারের সবাই মিলে নাস্তা করতে বসেছে। সারাবের মা আর আরিফের মা মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সাবা আর খুশিও বসে বসে নাস্তা করছে। সারাবের মা বলল, তোরা একা একা নাস্তা করছিস কেন? সাবা নিজের খাবার থামিয়ে বলল, মা, তুমি আমাদের একা কোথায় দেখতে পেলে? পরিবারের সবাই তো মিলেই তো নাস্তা করছি। আমি কি তোর সাথে মজা করতে বসেছি? হুর কোথায়? ওকে ডাক দিসনি কেন? চাচিমা, ও বলল ওর খেতে ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। আমরা যেন ওকে বিরক্ত না করি, তাই আর টাকাটাকি করিনি। সে কি হুড়মার মাথা ব্যথা করছে? আর ও খাবে না কেন? আমি ডেকে নিয়ে আসছি ওকে। তুমি থামো, তোমাকে কোথাও যেতে হবে না, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ওই তো হুর নিজেই চলে এসেছে। তখনই হুর চলে এলো। সবার নজর ওর দিকেই পড়ল। সারাবের মা হুরকে ভালো করে লক্ষ্য করে দেখলো আর বুঝতে পারলো সারা রাত ঘুমায়নি এই মেয়েটা। সারা রাত হয়তো কাঁদতে কাঁদতেই পার হয়ে গেছে। একদিন তার ছেলে ঠিক বুঝতে পারবে এই মেয়েটার কদর। আমাকে খুঁজছিলে বড় বাবা? হ্যাঁ রে মা, তোকেই খুঁজছিলাম। তোর চোখের মুখে এই অবস্থা কেন? সারা রাত ঘুমাসনি? এইসব কি কথা জিজ্ঞাসা করছিস তুই ওকে? সবকিছু জিজ্ঞাসা করতে হয় না, জানিস না? আমার ভুল হয়ে গেছে মাতাজি, আমাকে মাফ করে দিন। হুড়মা, তুমি বসে পড়ো খেতে। সাবার খুশি এই কথা শুনে হা হা করে হেসে দিল। বড় মা ওদের ধমক দিয়ে থামিয়ে দিল। হুরের মেজো মামা, ওই তিনটে বাদরকে দেখছি না, ওরা কোথায়? তখনই আরিফ আর ফাহিম এসে হাজির হলো। তুমি আবার আমাদের বাদর বলে ডাকছো? বাবা, দিস ইজ নট ফেয়ার। তা আর কি করব শুনি? নাস্তা করার সময় যে সবাই একসাথে বসে খায় সেটা ভুলে গেছিস? উফ বাবা, এই রোলটা তোমার না, তুমি কেন প্লে করছো? মা, প্লিজ কন্টিনিউ করো। তোমার হয়ে বাবাকে ভাষণ দিতে হচ্ছে। বাবা শান্তিমতো নাস্তা করুন, তুমি বাবার হয়ে ভাষণ দেওয়া শুরু করো। ও হুরের মেজো মামি আনিতা আরিফের কান টেনে ধরল আর বলল, বাবার সাথে ইয়ার্কি মারছিস? চুপচাপ খেতে বস। পড়াশোনার তো কোনো নামগন্ধ দেখি না। তোর মাঝে সারাক্ষণ শুধু খেলা নিয়ে পড়ে থাকিস। খুন্তি দিয়ে দুটো পেটাও, সিধে হয়ে যাবে। মায়ের অ্যাসিস্ট্যান্ট, মুখ বন্ধ করে চুপচাপ নিজের খাবার খা। দিন দিন গাধা হচ্ছিস নাকি ভাইয়া? মুখ বন্ধ থাকলে খাবোটা কি করে? ওদের মা ধমক দিয়ে ওদের থামিয়ে দিল। সারাবের দাদা সারাবের খোঁজ করতে লাগলো। দাদুভাই কোথায়? তাকে তো দেখছি না। হুর সবে পরোটার টুকরোটা মুখে দিতেই নিচ্ছিল। সারাবের প্রসঙ্গ উঠতেই খাওয়া থামিয়ে দিল আর ডাল আনার বাহানায় খাবার টেবিল থেকে উঠে রান্নাঘরে চলে গেল। পরিবেশটা যেন হঠাৎ করে গুমট আকার ধারণ করলো। সারাবের দাদা বলল, ফাইন, যাও তো দাদুভাইকে ডেকে নিয়ে আসো। জি দাদাজান, আমি এখনই যাচ্ছি। বলেই চেয়ার থেকে উঠতে নিল। তখন দেখলো সারাব আসছে। সারাব সিঁড়ি দিয়ে নিচে নামছিল। শার্টের হাতা গোটাতে গোটাতে খাবার টেবিলের কাছে যেতে নেবে, তখনই হুর রান্নাঘর থেকে ডালের বাটিটা নিয়ে আসছিল। হুর সামনের দিকে না তাকিয়ে ডালের বাটির দিকে নজর দিচ্ছিল। আর তখনই হুর হাতে করে ডালের বাটি নিয়ে আসছিল। অন্যদিকে সারাব শার্টের হাতা গোটাতে গোটাতে আসছিল। দুজন দুজনকে খেয়াল করতে পারেনি। যেই ফাহিম বিগ ব্রো বলে ডাক দিল, সারাব কিছু বুঝে ওঠার আগেই হুরের সাথে ধাক্কা লেগে ডাল খানিকটা সারাবের হাতে পড়লো আর বাকি ডালটুকু হুরের পায়ের ওপর পড়লো। গরম ডালের বাটিটা পায়ের ওপর পড়াতে হুরের মুখটা ব্যথায় লাল হয়ে গেল। সেদিকে তোয়াক্কা না করে সারাব প্রচণ্ড রেগে গিয়ে হুরকে কথা শোনাতে লাগলো। দিলে তো আমার শার্টটাকে নষ্ট করে। এমনিতে ভার্সিটিতে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, এর মধ্যে আমার সময়টাকে আরও নষ্ট করে দিলে। শার্টের হাতা ঠিক করতে করতে বলল, দাদুভাই, তুমি হুর দিদিভাইয়ের সাথে এভাবে কেন কথা বলছো? ও তার ইচ্ছা করে তোমার উপরে ডালের বাটি ফেলে দেয়নি, তাই না? অযথা রাগ করো না, শান্ত হও। ব্রো, তোর থেকে বেশি হুরের পায়ের উপর পড়েছে, সেটা একবারও খেয়াল করেছিস কি? যে নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে, সে আবার অন্যের কষ্টের কথা খেয়াল করবে? কি যে বলো না আরিফ ভাইয়া। গালে এমন একটা থাপ্পড় পড়বে না, তখন
এরকম জ্ঞান দিতে ভুলে যাবি। কথাটা বলেই ওপরের দিকে চলে গেল। ওর পিছু পিছু ফাহিম আর আরিফও চলে গেল। সাবা, এভাবে কেউ বড়দের সাথে কথা বলে? ও তো তোমার বড়, এটা কি ভুলে গেছো? খুশি দৌড়ে গিয়ে হুরের কাছে গেল। হুর চুপচাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলছে না। খুশি হুরের পায়ে হাত দিয়ে দেখলো পা লাল হয়ে ফোসকা পড়ে গেছে। ও মাঝে মাঝে ভেবে পায় না এত কষ্ট পেয়েও মেয়েটা কিভাবে চুপচাপ সহ্য করে, নিজের কষ্টটা লুকিয়ে যায়। চাচিমা, হুরের পায়ে তো গরম ডাল পড়েছে, তুমি কিছু একটা করো প্লিজ। আমার তো কিছুই মাথায় আসছে না। আমার কিছু হয়নি রে, আমি ঠিক আছি। খানিকটা পড়েছে, ঠিক হয়ে যাবে। এত ব্যস্ত হোস না, আমার জন্য এটা এমনিতেই। অনেক পাকামো করেছো, তোমাকে আর পাকামো করতে হবে না, চুপচাপ বসে থাকো। ভাবি তুমি ওর কাছে বসো, আমি বরফ নিয়ে আসছি। বরফ এনে খুশির কাছে দিল। খুশি আলতো করে বরফ ছুঁয়ে দিল। আজ আর তোমাকে কলেজ যেতে হবে না, বাড়িতে থেকেই রেস্ট নাও। মা, তাহলে আমিও আজকে কলেজে যাব না। এমনিতেও ওরকে ছাড়া আমার কলেজ যেতে ভালো লাগে না। ও না গেলে আমি কি করব? হুর যেহেতু যাচ্ছে না, সেজন্য আমরাও যাব না। সারাবের দাদি হুরের কাছে এসে বসলো আর বলল, কে বলেছিল তোকে গরম ডালের বাটিটা এভাবে নিয়ে আসতে? মিনুকে বললে কি ও এনে দিতে পারতো না? খানিকটা পা পড়েছে বলে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? আমি কি বুঝতে পেরেছিলাম এভাবে ডালের বাটিটা আমার পায়ের উপর পড়ে যাবে? এবার তো আমাকে ক্ষমা করে দাও। মামুনি, তোমার জন্য কি আনবো বলো? তোমার কি খেতে ইচ্ছে করছে? বড় বাবা, আমার জন্য কিচ্ছু আনতে হবে না, তুমি বলেছো এতেই আমি খুশি। বাবা অফার করেছে, কোথায় বলবি আইসক্রিম, ফুচকা, বিরিয়ানি, তা না করে বলছিস কিছু আনতে হবে না। তোর জন্য আনলে তো আমরাও খেতে পারবো। আমাদের কথা ভেবেও তো এই কথা বলতে পারিস। তুই এত পেটুক কেন বলতো? সব সময় খাওয়ার কথাই মাথায় আসে, তাই না? সাবা মুখটা গোমরা করে ফেললো। হুর ওদের কাণ্ড দেখে হাসলো। অন্যদিকে সারাব শার্টটা চেঞ্জ করে ব্লু রঙের শার্ট পরে নিল। সারা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আরিফ আর ফাহিম ওর বেডে বসে আছে। তোরা আমার রুমে কি করছিস? বিয়ে করেছিস বলে কি তোর রুমে আসতে পারবো না? এখনো এতটা পর করে দিচ্ছিস ব্রো? বিয়ের মাত্র কয়েকদিন হয়নি, এর মধ্যেই এত পরিবর্তন? না জানি সামনে কি কি দেখতে হবে। বিয়ে বিয়ে বিয়ে, এক কথা আর কতবার আমাকে শুনতে হবে? সত্যি এই বাড়িতে থাকাটা আমার জন্য অসহ্যকর হয়ে যাচ্ছে। চিল ব্রো, কেন রেগে যাচ্ছিস বারবার? নিজেকে শান্ত কর। তুই কি জানিস তোর এই রাগের কারণে তোর প্রিয় মানুষগুলো কতটা কষ্ট পাচ্ছে? আর আমার কষ্ট, আমি যে হৃদয় দহনে পড়ছি, সেটা কি তোরা দেখতে পাচ্ছিস না? তোরা এতটা নর্মাল বিহেভ কিভাবে করছিস, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম কেউ না থাকলেও অন্তত তোরা আমার পাশে থাকবি। সেই সিচুয়েশনটা তোরও অজানা। তুই যদি বিয়েতে রাজি না হতি তাহলে আমরা সবাই দাদাজানকে হারিয়ে ফেলতাম। তুই নিজেকে কখনো ক্ষমা করতে পারতি? হায়াত মৌত খোদার হাতে, এটার উপর কারোর হাত থাকে না। খোদা না করুক, বিয়েটা করার পরও যদি দাদা জানকে বাঁচানো না যেত, তখন কি এই কথা বলতে পারতি? বিয়েও তো খোদার হাতে, তাই না? যা হয়েছে মেনে নে না ব্রো। আমি বুঝতে পারছি তোর কষ্টটা, তুই কিসের মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু যা হয়েছে এটাই হয়তো সবার জন্য ভালো। এসব ছাড়, আজকে ভার্সিটিতে যাচ্ছিস, আমি তো ভেবেছিলাম তুই আজকে রুম থেকেই বের হবি না। তা কি করব এখানে বসে থেকে? আমি এই বিরক্তিকর সিচুয়েশনটা থেকে বের হতে চাই, সেজন্যই ভার্সিটিতে চলে যাচ্ছি। তাহলে চল ব্রো, আমিও যাব। তিনজনই একসাথে গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। দাদাজান গাড়িটা সারাবের বার্থডেতে সারাবকে গিফট করেছিল। যেহেতু সারাবের গাড়ি খুব পছন্দ, সেই কথা ভেবে ওর দাদাজান ওকে গাড়িটি গিফট করে। সারাব গাড়ি থেকে নামতেই কেউ একজন ওর নাম ধরে ডাক দিল। ওর সামনে তাকিয়ে দেখলো ওর বান্ধবী নাদিরা ওদের দিকে এগিয়ে আসছে। সারাবের ফ্রেন্ড সার্কেলের মাঝে আরিফ, ফাহিম, নাদিরা আর সাথে আরো একজন মেয়ে রয়েছে। তার পরিচয় আস্তে আস্তে গল্পের মাধ্যমেই জানতে পারবেন। কি রে সারাব, কতদিন হলো ভার্সিটিতে আসিস না? ব্যাপার কি? বাড়িতে কি কোনো কিছু হয়েছে? তেমন কিছু না রে, তুই বল, তুই কেমন আছিস? এই তো ভালো, কেমন আছিস তোরা? ফাহিম আর আরিফকে উদ্দেশ্য করে বলল, ভালো না থাকলে কি আর এখানে আসতে পারি বলতো? সব সময় তেরা কথার উত্তর না দিলে ভালো লাগে না, তাই না? ওসব ফর্মালিটি আমাদের করতে ভালো লাগে না, বুঝতে পেরেছিস?
তুই সব সময় আমার সাথে এমন করে কেন কথা বলিস? তোরা কি শুরু করলি বলতো? ব্রো চল ভেতরে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, আরেকজন কোথায় রে? আরেকজন খুব রেগে আছে একজনের ওপর, ফোন তুলছে না, কোনো মেসেজের রিপ্লাইও করছে না, সেজন্য অভিমান হয়েছে হয়তো। কোথায় ও? ভার্সিটিতে আসেনি আজকে? এলে তো আমার সাথেই দেখতে পেতি। তোরা থাক, আমি এখনই আসছি। এই বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। এর জন্যই না তোকে আমার সহ্য হয় না। কি দরকার ছিল ওর প্রসঙ্গটা ব্রোর সামনে তোলার? বিরক্ত লাগে। আরে ও কি কিছু জানে নাকি? শুধু শুধু ওর উপর রাগ কেন করছিস বলতো? আমি লাইব্রেরিতে যাচ্ছি, তোরা থাক। কথাটা বলে লাইব্রেরির দিকে চলে গেল। নাদিরা আরিফের কথা শুনে প্রচন্ড কষ্ট পেল, আরো চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ফাহিম বুঝতে পারলো নাদিরা আরিফের কথায় কষ্ট পেয়েছে, তাই ওকে সামলানোর চেষ্টা করে বলল, আমি জানি তুই কিছু ইচ্ছে করে করিসনি, তাই আমি তোর দোষ দিচ্ছি না। তুই তো আর কিছুই জানিস না, জানলে হয়তো ব্রোর সামনে ওর প্রসঙ্গটা তুলতি না। কি হয়েছে? নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে তোদের বাড়িতে, তাই না? ফাহিম সারাবার হুরের বিয়ের সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে নাদিরা হতবাক হয়ে রইল। ও যদি সারাবের বিয়ের কথাটা জানতে পারে, নিজেকে শেষ করে ফেলবে রে। আমরা ওকে কিছুতেই বাঁচাতে পারবো না। তোরা তো সব কিছু জানিস, তাহলে তোরা কিভাবে বিয়েটা হতে দিলি? তখন সেরকম সিচুয়েশন ছিল না, ব্যাপারটা কাউকেই বোঝানো যেত না। দাদাজানের মরা বাঁচা নিয়ে প্রশ্ন ছিল। তাহলে তুই বল, তুই সেই জায়গায় থাকলে কি করতি? নাদিরা ভেবে দেখলো ফাহিম হয়তো ঠিক কথাই বলেছে, কিন্তু এখন এই সম্পর্কের পরিণতি কি হবে তা একমাত্র খোদাই জানেন। চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটা কথা তো সব সময় মানিস, কবুলের সম্পর্কের থেকে শক্তিশালী সম্পর্ক আর কোনোটাই হয় না। তার মানে তুই বলতে চাইছিস যারা ভালোবাসে তারা অপরাধী, ভালোবাসার জন্যই তাদের শাস্তি পেতে হয়? এই কথাটা আমি মোটেও কিন্তু বলিনি। বলেছি কবুলের সম্পর্কের জোর বেশি, ভালোবাসা অপরাধ না। যাকে এসব কঠিন কথা ছাড়, তুই আমাকে একটা সত্যি করে কথা বলবি। অবশ্যই বলবো না কেন, বল কি জানতে চাস? তুই আরিফকে ভালোবাসিস? এখন আমাকে মিথ্যা কথা বলবি না। আমি ঠিক বুঝতে পারি তুই আরিফকে কতটা ভালোবাসিস। জানিসই যখন, তখন প্রশ্ন করছিস কেন? জানি, তবুও তোর থেকে শিওর হলাম। এতদিন তাহলে নিজের অনুভূতিটাকে লুকিয়ে রেখেছিস কেন? বলে দিলেই তো পারিস তুই ওকে ভালোবাসিস। তাহলে অন্তত ও তোকে আঘাত করে কথা বলবে না। ভয় হয় ওকে হারিয়ে ফেলার। যদি আমি নিজের অনুভূতি জানিয়ে দেই, তাহলে হয়তো আমি ওকে হারিয়ে ফেলতে পারি। এখন আপাতত বন্ধু হয়ে আছি, যদি নিজের অনুভূতি জানানোর পর সেই বন্ধুত্বটুকুও না থাকে, কি নিয়ে বেঁচে থাকবো? অনুভূতি তো কোনো খারাপ কিছু নয়, বলেই দেখ না, হতে তো পারে তোর ভালোবাসা পূর্ণতা পেল। একটা কথা বলতো, পারবি তুই ওকে অন্য কারোর সাথে দেখতে? কোনোদিনও পারবো না। কখনো যদি এমন দিন আসে, তাহলে রবের কাছে একটাই দোয়া করব, আমি যেন ওর জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাই। তোরা মেয়েরা কিছু হলেই গঙ্গা বানিয়ে ফেলিস কেন বলতো? একদম পেতনি লাগছে দেখতে, চোখ মুছে নে। তুই কোনোদিনও সিরিয়াস হতে পারিস না, তাই না? সিরিয়াস হয়ে লাভ কি বলতো? এত চিন্তা করে কি করেছিস তোরা? এখন চল তোর শখের বেটা কি করছে দেখি। ফাহিমের কথা শুনে নাদিরা ফাহিমের পেটে ঘুষি মেরে দিল। তারপর হাসতে হাসতে লাইব্রেরির দিকে গেল। হুর, খুশি, সাবা কলেজ না গিয়ে বাড়িতেই রইল। তিনজন রুমে বসে কার্টুন দেখল। তারপর সারাবের বাবা আইসক্রিম কিনে ওদের জন্য পাঠিয়ে দিল। ওরা মজা করতে করতে আইসক্রিম খেলো, দুষ্টুমি করে ছবি তুলল। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে খুশি আর সাবা ঘুমিয়ে গেল। হুরের চোখ থেকে যেন ঘুম হারিয়ে গেছে, কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না। হুর আস্তে আস্তে করে হেঁটে ছাদের দিকে চলে গেল। কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারল না। সারাবের মা হুরকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলো আর দেখতে পেল হুর আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বুঝতে পারল হুরের খুব মন খারাপ। উনি হুরের দিকে এগিয়ে গেলেন, তারপর হুরের কাঁধে হাত রাখলেন। হুর নিজের চিন্তায় এতটাই মগ্ন ছিল, কাঁধে কারো স্পর্শ পেয়ে দেখলো বড় মা ওর দিকে তাকিয়ে আছে। বড় মা, তুমি কখন এলে?
তুই যখন আমার ছেলের ভাবনাতে বিভোর ছিলি তখনই এসেছি। একা একা ছাদে দাঁড়িয়ে আছিস যে, খুব কি মন খারাপ? আমার ছেলেটা তোকে অনেক কষ্ট দিচ্ছে, তাই না রে? ওর আজকের ব্যবহারের জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। ছি ছি বড় মা, তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ বলো তো? সত্যি বলছি, আমি সেসব কিচ্ছু মনে রাখিনি। ছোটবেলা থেকে মাকে কাছে পাইনি। তুমি তো আমার মা। মারা সন্তানের কাছে কখনো মাফ চায় না। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট্ট করো না। ঘুম আসছিল না দেখে একটু ছাদে এসে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারিনি কখন বিকেল হয়ে গেছে। তোর পায়ের অবস্থা কেমন এখন? খুব কি ব্যথা করছে? ডাক্তারের কাছে নিয়ে যাব কি? এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? আমি ঠিক আছি, তেমন কিচ্ছু হয়নি। এইটুকুর জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে? মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় জানো। তোমাদের মতন এমন কজন আছে বলো তো? ননদের মেয়েকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়েছ, মা টাকার অধিকারটুকু দিয়েছ। তোমাদের থেকে অনেক কিছু পেয়েছি আমি। তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। খোদার কাছে একটাই দোয়া, আমার হায়াতে যেন তোমাদেরকে আল্লাহ দিয়ে দেয়। এসব কি ধরনের কথা বলছিস তুই? আর কখনো এসব কথা বলবি না। অত কিছু আমি বুঝি না। আমি শুধু এতটুকুই বুঝি, তুই আমার মেয়ে। জি বড় মা, খুব ভালো করে বুঝতে পেরেছি। তোকে সবসময় হাসিতেই মানায়। সবসময় এভাবে হাসি খুশি থাকবি। তোকে যে কথাগুলো বলার জন্য খুঁজছিলাম, শোন, নিজের অধিকার আদায় করে নিবি। নিজের অধিকার কখনো ছাড়তে নেই, বুঝতে পেরেছিস? সারাপ তোকে আবার অপমান করে কথা বললে বা তোকে কোনো রকম আঘাত করলে সোজা আমার কাছে চলে আসবি। বাকিটুকু আমি দেখে নিব। আর ওর কাছে কখনো মাথা নত করবি না। তুই কোনো অন্যায় করিসনি যে তোকে মাথা নত করে চলতে হবে। তোকে ওর ঘরে যেতে মানা করেছি, তুই বেশি করে যাবি। ওর সকল জিনিসপত্রের প্রতি শুধুমাত্র তোর অধিকার রয়েছে। ওর কি লাগবে না লাগবে সবকিছু তুই দেখবি। এর জন্য হয়তো তোকে অনেক কথা শোনাবে, তখন তুই আমার কাছে চলে আসবি। আজ থেকেও সমস্ত জিনিসের খেয়াল রাখার দায়িত্ব শুধুমাত্র তোর। আমি তোকে এই দায়িত্ব দিলাম। আমার ছেলেটাকে নিজের মতো গড়ে নি। মা হুট করে বিয়ে হয়ে যাওয়াতে হয়তো ও এই বিয়েটা মেনে নিতে পারছে না, কিন্তু ও ছেলে হিসেবে খারাপ না। তুই হয়তো ভাববি আমি নিজের ছেলের গুণগান গাইছি, কিন্তু তুই তো ওকে ছোটবেলা থেকেই দেখে আসছিস। কার কোনটা লাগবে না লাগবে সব দিকে ওর নজর থাকে। তোদের সকলকে কতটা ভালোবাসে আগলে রেখেছে, কিন্তু ওর দাদা যান ওর মতামত না নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এর জন্যই ওর এতটা রাগ। কিন্তু সেই রাগটা নিজের দাদা জানের উপর দেখাচ্ছে না, দেখাচ্ছে আমার উপর, তোর উপর। একটা কথা মনে রাখবে, মানুষ তাকেই বেশি রাগ দেখায় যাকে সে মানুষটা সব থেকে বেশি ভালোবাসে। অহুর মনোযোগ দিয়ে বড়মার সমস্ত কথা শুনল, নিজের মনটাকে আবারও সেভাবে বোঝালো ওকে পারতেই হবে। আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো ওদের সম্পর্কটাকেও সুন্দর করে তুলতে হবে। এর জন্য প্রয়োজন ধৈর্য। ধৈর্যের সাথে ওকে সারাপকে এই পবিত্র বিয়ের সম্পর্কের মূল্যটা বোঝাতে হবে। তার জন্য না হয় দুটো কটু কথা শুনল, তাতে আর কি আসে যায়। অহুর ওর বড়মাকে আশ্বস্ত করলো যে ও ওদের সম্পর্কটাকে সুন্দর করে তুলবে। বড় মা ওর কথা শুনে খুব খুশি হলো। রাতে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমিয়ে পড়ল, কিন্তু সারাব এখনো পর্যন্ত বাড়িতে ফিরেনি। বড় মা ওর জন্য চিন্তা করে টেবিলে বসেছিল। হুর ওর বড় মাকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিল, বলল যে ও সারাবের জন্য অপেক্ষা করবে। বড় মা ওর কথা শুনে চলে গেল। তখনই বেল বেজে উঠল। হুর বুঝতে পারলো সারাব ফিরেছে। ও মুচকি হেসে দরজাটা খুলল। হুর মুচকি হেসে দরজাটা খুললো, দেখলো সারাব মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত ও নজর হুরের ওপর পড়েনি। হুর দেখতে পেল সারাব হতাশ মন নিয়ে নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে গভীর চিন্তায় মগ্ন। সারাবের এই অবস্থা দেখে হুর চিন্তিত হয়ে পড়ল। তবুও নিজের কৌতূহল দমিয়ে রেখে সারাবকে ভেতরে আসতে বলল। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন? ভেতরে আসুন। হুরের কণ্ঠ পেয়ে ও রাগটা আবারও মাথায় চড়ে বসলো। আরও ধমক দিয়ে উঠল, বাড়িতে কি আর কেউ ছিল না? তোমাকেই কেন দরজাটা খুলতে হলো? তোমাকে না বলেছি তুমি আমার সামনে আসবে না? তোমাকে দেখলে জাস্ট বিরক্ত লাগে। জাস্ট বিরক্ত লাগে? এই কথাটা শুনেই খুব কষ্ট পেল। তবুও ধৈর্য ধারণ করার চেষ্টা করলো আর বলল, বেশি রাত হয়ে যাওয়াতে ডিনার করে যে যার রুমে চলে গিয়েছে। আর বড় মাও আপনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। আমি বড় মাকে পাঠিয়ে দিয়েছি, ওনার শরীরের দিকটাও তো খেয়াল রাখতে হবে না? সেই চিন্তা তোমাকে করতে হবে না। আর শোনো, এত ভালোগিরি দেখাবে না, আমার সামনে দেখাবে না। আশ্চর্য তো, আমি ভালোগুলি কোথায় দেখালাম?
বাদ দিন, আপনার সাথে আমি কোনো রকম তর্কে যেতে চাইছি না। ভেতরে আসুন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। তোমার অর্ডার আমি মানতে বাধ্য নই। আল্লাহ, এই লোকটাকে নিয়ে আমি কি করব? যাই বলছি তাতেই দোষ ধরছে। কতক্ষণ আর ধৈর্য ধরে থাকতে পারবো জানি না। আচ্ছা, আমি কি একবারও আপনাকে অর্ডার করেছি? সারা ভোরের প্রশ্নের জবাব না দিয়ে নিজের রুমে চলে গেল। ভোর সারাবের কাণ্ড দেখে বিরক্ত হয়ে বলল, এই লোকটাকে যে আমি কি দেখে ভালোবেসেছিলাম নিজেই বুঝে পাই না। এখন যাই মশাইয়ের জন্য খাবারটা গরম করে ফেলি। মুখ দেখে মনে হচ্ছে না সারাদিন কিছু খাইয়েছে বলে। নিজ মনে কথাটা বলেই খাবার গরম করার উদ্দেশ্যে রান্নাঘরের দিকে চলে গেল। খুশি চোখে চশমা লাগিয়ে ফাহিমের বেলকুনির দোলনায় বসে বসে বই পড়ছে। ফাহিমের বেলকুনিটা খুব সুন্দর করে সাজানো। যদিও খুশি রুমের বেলকুনি রয়েছে, তবুও ফাহিমের বেলকুনিটা ওর খুব পছন্দের। এখানটায় আসলে রিল্যাক্স অনুভূতি হয়। এখানটায় তেমন একটা শব্দ নেই, কোলাহল নেই। খুশির কোলাহল তেমন একটা পছন্দ নয়, ওর সব সময় নির্জন জায়গায় পছন্দ করে। আর সেই কারণেই ফাহিমের বেলকুনিটা ওর সব থেকে বেশি ভালো লাগে। খুশি এক মনে বই পড়ছিল, তখনই ওর মাথায় কেউ টোকা মারল। ও খুব বিরক্ত বোধ করলো। এত মনোযোগ দিয়ে আরিফ আজাদের লেখা প্রত্যাবর্তন বইটা পড়ছিল, আর তখনই কেউ এসে বিরক্ত করে দিল। ও বুঝতে পারলো মাথায় টোকা মারা ব্যক্তিটা কে। ও বিরক্তি নিয়ে ফাহিমের দিকে তাকিয়ে বলল, দেখতে পাচ্ছিলে না বই পড়ছি, বিরক্ত করছো কেন? কপাল কুঁচকে ফাহিমের দিকে তাকিয়ে কথাটা বলল। হাঁটুতে হাত রেখে খানিকটা নিচু হয়ে খুশির মুখের সামনে গিয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে নাকি? যাও তো এখান থেকে, আমাকে পড়তে দাও। দোলনায় ধপ করে খুশির পাশে বসে পড়ল। আমার রুম, আমার ব্যালকনি, আর তুই আমাকেই চলে যেতে বলছিস? বা, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। নেহাত দয়া করে তোকে এখানে পড়ার পারমিশন দিয়েছি, তাই বলে কি আমার ব্যালকনিটাকে নিজের সম্পত্তি বলে ভেবে নিচ্ছিস নাকি? তুমি আমাকে দয়া করে এখানে পড়তে দিয়েছো? তা নয় তো আর কি। আমি আমার ব্যালকনিতে যাকে তাকে প্রবেশ করতে দেই না। নিহাত মা আমাকে অনুরোধ করছিল তোকে যেন এখানে পড়তে দেওয়া হয়, তাই তো পারমিশন গ্র্যান্টেড করেছে। না হলে কি আর তোকে এখানে সহ্য করি? ও তাই বুঝি, ছোট চাচি তোমাকে অনুরোধ করেছে। তাহলে চাচিকে গিয়ে বলি কথাটা, যে ছোট চাচি তুমি নাকি আমার জন্য তোমার ছেলের কাছে অনুরোধ করেছো। এর মধ্যে আবার মাকে কেন টানছিস? চাচির কথা শুনে হাওয়া ফুস হয়ে গেছে নাকি? এই বলে নিঃশব্দে হাসতে লাগলো। আর ফাহিম সেই হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার হাসিটা খুব সুন্দর। কারো হাসি যে এত সুন্দর হতে পারে তা এই মেয়েটাকে না দেখলে জানতেই পারত না। ছোট থেকে এই মেয়েটার প্রতি একটা টান অনুভব করে, তাই তো ওর মুখে ভাইয়া শুনতে পারে না। হাসির মাঝে দেখলো ফাহিম ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও ফাহিমের সামনে তুড়ি বাজালো। তুড়ি বাজানোয় ফাহিমের ধ্যান ভাঙলো। কি হয়েছে হঠাৎ করে সাইলেন্ট মোডে চলে গেলে? তোমাকে কিন্তু এরকম সাইলেন্ট মোডে একদম মানায় না। বিরক্ত করলে বলিস বিরক্ত করি কেন, আর এখন চুপ করে আছি বলে এখন বলছিস সাইলেন্ট মোডে আছি বলে মানায় না? তোরা মেয়েরা না বড্ড কনফিউজড। মেয়েদের সম্পর্কে খুব সার্চ করছো দেখছি। একটা কথা ভাবছি জানিস? কি কথা? ভাই আর হুরের বিয়ের ভবিষ্যৎ কি, আগামীতে কি হবে তা আমার কিন্তু কেউই জানি না। এই বিষয়টা নিয়ে আমিও খুব চিন্তা করছি, কিন্তু কি আর করা যাবে বলো, সবই আল্লাহর ইচ্ছা। সারাব নিজের রুমে এসে বেডে শুয়ে পড়ল আর নিজের মাথায় হাত বোলাতে লাগলো। মনে কিছুতে শান্তি পাচ্ছে না, সবকিছু অস্থির লাগছে। কাউকে হারানোর বেদনা, ঠকানোর অপরাধ বোধ, সম্পর্কের বোঝা সবকিছু যেন মাথায় চেপে বসেছে। চারদিকে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। আজকে যেন ফ্রেশ হতেও মন চাইছে না। যে ছেলেটা সবসময় পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করে, সেই ছেলেটা আজ কতটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে। মানসিক অশান্তির থেকে বড় অশান্তি আর হয় না। অন্যদিকে হুর সমস্ত খাবার গরম করে ট্রেতে খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে নিল। সেটা হাতে নিয়ে সারাবের রুমের দিকে চলল। হুর চাইছে না সারাব কষ্ট করে আবারও নিচে আসুক, তাই ও নিজের খাবার নিয়ে ওপরের দিকে গেল। হুর খানিকটা ভয়ও রয়েছে, কারণ সারাব ওকে ওর রুমে যেতে বারণ করে দিয়েছিল। যদি দেখে হুর রুমে গিয়েছে তাহলে আবার যদি রেগে যায়। তবুও সাহস করে মনে মনে আল্লাহর নাম নিয়ে সারাবের রুমের দরজায় টোকা মারল, কিন্তু কোনো সারা শব্দ পেল না। তাই হুর বেশ কয়েকবার দরজায় টোকা মারল।
সারাব নিজের চিন্তার জগতে এতটাই মগ্ন ছিল ওর কানে সেই শব্দ গেলই না। হুর ভাবলো সারাব হয়তো ওয়াশরুমে আছে তাই শব্দ পায়নি। ও ভাবলো খাবারটা রেখে অমনি রুম ত্যাগ করে চলে যাবে, এতে খাবারটাও রাখা হয়ে যাবে আর সারাবও রাগ করবে না। এই ভেবে ও রুমে প্রবেশ করে দেখলো সারাব শুয়ে আছে, তাই ও সারাবকে আবারও ডাক দিল। শুনছেন, আপনার জন্য খাবার এনেছি, দয়া করে খাবারটা খেয়ে নিন। সারাদিন হয়তো আপনার কিছু খাওয়া হয়নি। সারাব হুরের কণ্ঠ পেয়ে শোয়া থেকে উঠে বসলো আর রগি রগি দৃষ্টিতে হুরের দিকে তাকালো। হুর সারাবের এই রগি দৃষ্টি দেখে ঢুকিল। ও হুর মনে মনে আল্লাহকে ডাকতে থাকলো। আপনার জন্য খাবার এনেছিলাম, রেখে যাচ্ছি, প্লিজ খেয়ে নেবেন। খাবারটা টেবিলের উপর রাখলো, তারপর যেই ঘুরতে নেবে অমনি কারোর সাথে ধাক্কা লাগলো। হুর দেখলো সারাব ওর একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে। সারাব হুরের দুই হাত শক্ত করে চেপে ধরে দেওয়ালে ধরলো আর দাঁত কিড়মিড় করে বলল, আমার রুমে প্রবেশ করার সাহস তোমাকে কে দিয়েছে? কালকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলাম, তারপরও তোমার কোনো লজ্জা নেই তাই না? বেহায়ার মতো আবার চলে এসেছো আমার রুমে। কতবার বলতে হয় এক কথা তোমাকে? আমি তোমার কোনো রকম আদেশ মানতে বাধ্য নই, তারপর আমার ওপর এত অধিকার কেন দেখাচ্ছ? কতবার বলেছি তুমি আমার সামনে আসবে না, আমি তোমাকে সহ্য করতে পারি না। আজকে শুধুমাত্র তোমার কারণে আমার প্রিয় মানুষটা আমার থেকে দূরে চলে গিয়েছে। তুমি আমার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছো। হুর অবাক হয়ে সারাবের দিকে তাকিয়ে রইল। সারাবের কথাগুলো যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ও কোনো প্রতি উত্তর না করে সারাবের দিকে তাকিয়ে রইল। সারাব হুরের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি করে পারলে বলো তো এই বিয়েতে হ্যাঁ বলতে? তুমি কি পারতে না একটাবার না বলতে? কেন বললে না বলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? আপনি আমাকে কেন দোষারোপ করছেন বলুন তো? সেখানে তো আপনিও উপস্থিত ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিয়েতে না করতে পারেননি, আমি কিভাবে না করতাম? একদম আমার সামনে ইনোসেন্ট সাজার চেষ্টা করবে না। তোমার এই রূপটা আমার খুব ভালো করে চেনা আছে। সবাইকে বশ করে আমার বউ হওয়ার স্বপ্ন দেখেছো তুমি? কি ভেবেছিলে এই শাহ মেনশনের রাজরানী হবে? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি এই বিয়েটা মানি না। আমি কখনো এই বিয়েটা মানতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি না। হুরের কানে এই কথাটা বারবার বাজতে থাকলো। আমি তোমাকে ভালোবাসি না। তবুও ও নিজেকে মনে মনে সামলে নেওয়ার চেষ্টা করলো। ভালোবাসে না তাতে কি হয়েছে, ভালোবাসা আদায় করে নিবে। তাছাড়া বড় মাকেও কথা দিয়েছে ও সারাবকে ভালোবেসে জয় করে নেবে। ভালোবাসেন না তাতে কি হয়েছে, ভালোবাসবেন। আর একটা কথা আপনিও শুনে রাখুন, আমার আপনার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। আমার লোভ শুধু ভালোবাসার, আর আমি তো তা পেলেই খুশি। ভালোবাসার কথাটা অন্তত তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। মানে বোঝো, ভালোবাসার যদি বুঝতে তাহলে আজকে আমার বউ হতে না। মানে? আমি অন্য কাউকে ভালোবাসি, শুনতে পেয়েছো? আমি অন্য কাউকে ভালোবাসি। শুধুমাত্র তোমার কারণে ওকে আমি পেলাম না। 2 বছর থেকে ওই মেয়েটা আমাকে নিয়ে স্বপ্ন বাঁধছে। শুধুমাত্র তোমার কারণে ওর আর আমার সাজানো স্বপ্নগুলো ভেঙে গেল। ওকে পাওয়ার সমস্ত রাস্তা তুমি বন্ধ করে দিয়েছো, আর সেজন্য আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার পক্ষে ওকে ভোলা কখনো সম্ভব না। অন্য কাউকে ভালোবাসে কথাটা শুনে চোখ থেকে জল গড়িয়ে পড়ল। যে মানুষটাকে নিয়ে এতকাল স্বপ্ন দেখে এসেছে সেই মানুষটি অন্য কাউকে ভালোবাসে শুনে হুরের পুরো পৃথিবীটা যেন নড়ে উঠল আর থমকে গেল যেন তার হৃদস্পন্দন। এই কথাটা শোনার আগে মরে যাওয়াও বোধ হয় ভালো ছিল। সব কষ্টের সীমা হয়, কিন্তু মন ভাঙা কষ্টের কোনো সীমা হয় না। আমিও তো ভালোবাসি আপনাকে, তাহলে আপনার কাছে কি সেটার কোনো দাম নেই? আমি তো আপনার স্ত্রী বলুন। ওই মেয়েটার থেকে তো আপনার উপর আমার বেশি অধিকার, আর এই অধিকার তো পবিত্র। অতীতে আপনি কাকে ভালোবেসেছেন, কত বছর থেকে ভালোবেসেছেন সেটা আমি জানতে চাই না। আমি শুধুমাত্র এখন এটাই জানি আপনি আমার স্বামী, আর আপনি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারেন না, এই অধিকার আপনার নেই। আর একটা কথা আপনিও কান খুলে শুনে রাখুন, আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আমি, তাই আপনি অন্য কাউকে নিয়ে কোনো রকম চিন্তা করতে পারবেন না। আপনার সব কিছু শুধু আমাকে ঘিরে হবে।
মনে যথেষ্ট সাহস সঞ্চয় করে সারাবের চোখে চোখ রেখে কথাগুলো বলল। কথাগুলো শুনে সারা হুরকে দুই গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। তারপর মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে আবার বলল, বেহায়া, আত্মসম্মানহীন মেয়ে। সত্যি বলতে তুমি নিতান্তই একটা স্বার্থপর মেয়ে। শুধুমাত্র নিজের স্বার্থটাকে বড় করে দেখলে। আরে তুমি আমাকে কি ভালোবাসো? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে নিজের ভালোবাসাটাকে বড় করে দেখতে না। ভালোবাসার মানে জানো? ভালোবাসা হচ্ছে প্রিয় মানুষটার ভালো থাকা নিয়ে ভাবা। আর তুমি শুধু নিজের ফিলিংসটাকেই প্রায়োরিটি দিয়ে যাচ্ছ। তোমার মতো মেয়ের সাথে আমি এক ঘরে কিছুতেই থাকবো না। আর সংসার তো দূরে থাক, দুনিয়াতে এত মানুষ মারা যায় কিন্তু তোমাদের মতো আগাছাড়াই বেঁচে থাকে, যাতে করে তোমরা অন্যের ভালোবাসার অনিষ্ট করতে পারো। আজ যদি তোমার বাবা মা বেঁচে থাকতো তাহলে তোমার জন্ম নিয়ে আফসোস করতো। কথাগুলো বলেই মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নিল। হুর কথাগুলো শুনে খুব কষ্ট পেল। তারপর মেঝে থেকে উঠে দাঁড়িয়ে বলল, একদিন এই আগাছার মতো মেয়েটার সান্নিধ্য পাওয়ার জন্যই আপনি ছটফট করবেন। আজ আমাকে যে কথাগুলো বললেন সেগুলো বলার জন্য অনুতপ্ত হবেন, কিন্তু তখন এই হুরকে আর খুঁজে পাবেন না। তখন আপনার সামনে আপনি নতুন হুরকে পাবেন। আর চিন্তা করবেন না, আপনার এই রুমে আমি আর কখনোই আসবো না। আপনাকে আর আমার মুখ দেখতে হবে না, সেই ব্যবস্থা আমি নিজে করব। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকবেন। কথাগুলো বলে রুম থেকে চলে গেল। সাবা ওর দাদিকে ওষুধ দিতে গিয়েছে। প্রতিদিন এই কাজটা হুর করে থাকে, কিন্তু আজকে সারাবের জন্য অপেক্ষা করবে বলে এই দায়িত্বটা হুর সাবাকে দিয়েছে। তাই সাবা ওর দাদা দাদির রুমে ওষুধ দিতে গিয়েছে, খুশিও ফাহিমের রুমে। তাই ওদের রুমটা খালি ছিল। হুর কাঁদতে কাঁদতে সারাবের রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে দিল আর নিজের গালটা জোরে জোরে ঘষল। আজকে থেকে আমি ভুলে যাব আমি সাহাব নামের কাউকে কখনো ভালোবেসেছিলাম। আজকে আপনি আমাকে নয়, আমার ভালোবাসাকে থাপ্পড় মারলেন। একটা মানুষ আরেকটা মানুষকে এভাবে অপমান করতে পারে? আপনাকে না দেখলে অজানা থেকে যেত। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমিও তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়। মেয়ে হয়েছে বলে সব মেনে নেব? আমি এত শক্ত না, আমাকে মাফ করে দিও তোমরা। আমি ওনার জীবনটা নষ্ট করে দিলাম, ওনার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলাম। এই অনুতাপ নিয়ে বেঁচে থাকা কষ্টকর। কি করব আমি? আল্লাহ, আমাকে তুমি পথ দেখাও। কথাগুলো বলে অনেকক্ষণ ভিজল। তারপর ভেজা অবস্থায় রুম থেকে বের হয়ে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিল। তারপর বেরিয়ে শুয়ে পড়ল। এর কিছুক্ষণ পরই সাবা এলো। দরজা বন্ধ দেখে ও সন্দেহ লাগলো। ও অনবরত দরজা ধাক্কাতে থাকলো। খুশি এসে দেখলো সাবা দরজা ধাক্কাচ্ছে। ওর মনে ভয় জাগলো। ও বলল, কি হয়েছে? দেখ না, দরজা থাকাচ্ছি খুলছে না। ওর কিছু হলো না তো? চুপ কর, কি বলছিস এসব? আমি নিশ্চিত ভাইয়ের সাথে ওর আবার কিছু একটা হয়েছে। কেন যে ভাইয়ের জন্য অপেক্ষা করতে গেল? ওর কিছু হবে না তো? খুশিও ভয় পেয়ে সকলকে ডেকে আনলো। আরিফ আর ফাহিম দরজা ভেঙে ঘরে ঢুকে দেখলো হুর এলোমেলো ভাবে বেডে শুয়ে আছে। খুশি আর সাবা দৌড়ে হুরের কাছে গিয়ে দেখলো শরীর ভেজা আর ঘুমের ওষুধের শিশিটা মেঝেতে পড়া। সারাবের মাও কেঁদে দিল। সারাবের রুম সাউন্ড প্রুফ, তাই বাইরের আওয়াজ ওর কানে গেল না। সকলে মিলে হুরকে হসপিটালে নিয়ে গেল। আরিফ কোলে করে হুরকে বের করলো। হুরকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জানালো, অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে নিয়েছে, সেই সাথে শাওয়ারের নিচে অনেকক্ষণ ভিজেছে। এখন কিছুই বলা যাচ্ছে না, শরীরের অবস্থা তেমন ভালো নাই। সারাবের মা হুরের এই অবস্থার জন্য সারাবকে দায়ী করতে লাগলো। আরিফ ফোন করে সারাবকে সবটা জানালো। সারাব সব কথা শুনে হসপিটালে চলে এলো। সারাবের মা সারাবকে সবার সামনে থাপ্পড় মেরে দিল আর বলল, শুধুমাত্র তোর কারণে আজকে আমার মেয়েটার এই অবস্থা। মেয়েটা তোর জন্য না খেয়ে অপেক্ষা করছিল, আমাকে জোর করে রুমে পাঠিয়ে দিল তোর অপেক্ষা করবে বলে। তুই নিশ্চয়ই এমন কিছু ওকে বলেছিস যার কারণে ও এরকম স্টেপ নিতে বাধ্য হয়েছে। বল, তুই ওকে এমন কি বলেছিস যার জন্য ও এইরকম করলো? আজকে যদি ওর কিছু হয়ে যায় তোকে আমি ছাড়বো না। আরিফের মা আর ফাহিমের মা সারাবের মাকে ধরে সামলাতে লাগলো। আরিফ আর ফাহিম সারাবকে সেখান থেকে সরিয়ে নিল।
খুশি আর সাবা দুজনেই কাঁদছে। সারাবের বাবা ডাক্তারের সাথে কথা বলতে গেছে। সারাবের দাদা দাদি বাসাতেই আছেন। ওনাদের শরীরের কথা ভেবে আর হসপিটালে আনা হয়নি। কাকিমার কথায় কষ্ট পাস না ভাই, রাগের মাথায় এসব বলেছি। ঠিকই বলেছে মা, আজকে হুরের এই অবস্থার জন্য আমি দায়ী। ওর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাই তুমি হুরকে সহ্য করতে পারো না, এটা মেনে নিলাম, কিন্তু তাই বলে মেয়েটাকে অপমান করবে, এটা তো ঠিক না, তাই না? যখন তখন মেয়েটাকে সবার সামনে অপমান করো, মেয়েটার তো কোনো দোষ নেই, তাই না? সারাব অনুতপ্ত হলো আর মনে মনে হুরের জন্য দোয়া করতে থাকলো। হুরের যেন কিছু না হয়। 24 ঘন্টা পর হুরের জ্ঞান ফিরল, কিন্তু কোনো কথা না বলে এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে আছে। বাড়ির সকলে হুরের কেবিনে উপস্থিত রয়েছে। হুরকে নানান কথা জিজ্ঞাসা করছে, কিন্তু হুর কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে আছে। নার্স ভেতরে প্রবেশ করে সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল। বাড়ির সকলেই কেবিনের বাইরে চলে গেল। সাবা আর খুশি নার্সের কাছে অনুরোধ করে কেবিনেই থেকে গেল। নার্স ওদের রেস্ট্রিকশন দিল যাতে রোগীকে উত্তেজিত না করা হয়। সাবা আর খুশি মাথা নাড়িয়ে নার্সের কথায় সায় জানালো। অন্যদিকে ফাহিম আর আরিফ মিলে সকলকে বাড়ি পাঠিয়ে দিল। বাড়ির সকলেই হুরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সকলের কথা ভেবে ওরা দুজন মিলে গাড়িতে করে সকলকে পাঠিয়ে দিল। আর এই সুযোগে সারাবার হুর একে অপরের সাথে কথা বলতে পারবে, কারণ সারাবের মা সারাবকে সাফ সাফ জানিয়ে দিয়েছেন ও যেন কোনোভাবেই হুরের সামনে না যায়। হুরের এই অবস্থার জন্য তিনি সারাবকেই দোষী সাব্যস্ত করছেন। সারাব ওর মায়ের কোনো কথার জবাব দিল না, চুপচাপ শুধু মায়ের অভিযোগগুলো শুনে গেল। কারণ ও ভালো করেই জানে তার মা যে কথাগুলো বলছে সেগুলো সব সত্যি। হুরকে সেদিন খুব কড়া কথাগুলো শুনিয়েছিল, যা হুর মেনে নিতে না পেরে এরকম স্টেপ নিয়েছে। আরিফ সারাবের মাকে সামলে বাড়িতে যাওয়ার জন্য রাজি করিয়ে পাঠিয়ে দিল আর বলল খুব তাড়াতাড়ি হুরকে রিলিজ করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে। উনি যেন নিশ্চিন্তে বাড়িতে ফেরেন। যদিও সারাবের মা যেতে চাইছিল না, তবুও সবার কথা মেনে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রাজি হলো। সারা হুরের কেবিনের বাইরে দাঁড়িয়ে হুরকে দেখতে থাকলো। সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা আজ কেমন নিঃসুপ হয়ে বেডে শুয়ে রয়েছে। মনে হচ্ছে যেন ওর শরীরটাই শুধু আছে, মন নেই। বেঁচে থেকেও কেমন যেন মৃত হয়ে আছে। মেয়েটাকে এত কিছু শোনানো মোটে উচিত হয়নি। মেয়েটাও তো ওর মতো বাধ্য ছিল, কিন্তু সারাব নিজের ভালোবাসার মানুষের বিরুদ্ধে কিছু শুনতে পারে না, তাই তো মাথা গরম করে এসব কিছু বলে দিয়েছিল। আরিফ সারাবের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না ব্রো, ও ঠিক হয়ে যাবে। নিজেকে দোষারোপ করিস না। আমি জানি তুই ইচ্ছে করে কোনো কিছু করিসনি। কয়দিন থেকে তুইও খুব ডিস্টার্ব আছিস। সব কিছুকে সময় দিতে কি ঠিক হয়ে গেছে? একমাত্র সময়ই পারে সব কিছু সঠিক করতে। আমাদের সকলের উচিত সময়ের অপেক্ষা করা। এখন তোর উচিত হুরের সাথে কথা বলা। ও হয়তো কোনো রেসপন্স করবে না, কিন্তু তুই যদি সেদিনের জন্য ক্ষমা চাস তাহলে একটু হলেও ওর মনটা হালকা হবে। সারাব কেবিনের ভেতরে দৃষ্টি রেখেই বলল, হৃদয় কি হুরের এই অবস্থার কথা জানে? মাথা খারাপ নাকি? ওকে আমরা এখনো পর্যন্ত কেউই কিছু জানাইনি। ও জানলে এক মুহূর্ত অপেক্ষা না করে দেশে চলে আসবে। হৃদয়কে আমরা কেউই কিছুই বলবো না। ওর বোনের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারবে না, আর অযথা ওকে চিন্তায় ফেলা উচিত না। আমাদের উপর ভরসা করে হুরকে ও এখানে রেখে গেছে। এখন যদি জানতে পারে হুরের এই অবস্থা, তাহলে বুঝতেই তো পারছিস পরিস্থিতি কতটা খারাপ দিকে করাতে পারে। হৃদয়কে জানানোর কোনো প্রয়োজন নেই। তোরা যা কফি খেয়ে নে, রিল্যাক্স ফিল করবি। তোদেরও তো কিছু খাওয়া হয়নি। তুই এখনো আমাদের চিন্তা করছিস? তুই নিজেও তো কিছু খাসনি। চল কিছু খেয়ে নিবি। এভাবে না খেয়ে থাকাটা তো কোনো সলিউশন হতে পারে না, তাই না? জীবনটা কেমন যেন জটিল হয়ে গেল, তাই না রে? ভেবেছিলাম সহজে সব কিছু পেয়ে যাব, কিন্তু জীবনের মোড়টা এভাবে ঘুরে যাবে ভাবতে পারিনি। ব্রো প্লিজ চল, এখন কিছু খেয়ে নে। এইসব কথা না হয় আমরা পরে বসে আলোচনা করি। ক্যান্টিনের দিকে চলে গেল। এদিকে সাবা আর খুশি চেয়ার টেনে দুজন হুরের দুপাশে বসলো আর মনোযোগ দিয়ে হুরকে দেখতে থাকলো। কেউ কোনো রকম কথা বলছে না। নীরবতা ভেঙে সাবা বলল, ঘুমের ওষুধ খেয়ে না মরতে পেরে এখন কি গলায় ফাঁসটা নিয়ে মরতে চাচ্ছিস নাকি? সেই তখন থেকে ওপরের দিকে তাকিয়ে আছিস। তাহলে বল, এই কাজে আমি তোকে সাহায্য করে দেই। হুর সাবার এই কথা শুনে ওপরের থেকে দৃষ্টি সরিয়ে সাবার দিকে তাকালো।
কি যাতা বলছিস ওকে? দেখছিস ওর এই অবস্থা, তারপরও এভাবে কথা বলছিস ওর সাথে? কোথায় ওকে মনের শক্তি জোগানোর সাহস দিবি, তা না করে খোঁজা দিচ্ছিস? যে মানুষ কষ্ট পেয়ে মরতে যায় তার সাথে আর কিভাবে কথা বলবো বলতে পারিস? এরকম একটা স্টেপ নেওয়ার আগে ওর একবারও আমাদের কথা মনে পড়লো না? বাড়ির সকলে ওকে এত এত ভালোবাসে, সেই কথাগুলো একবারও স্মরণ করলো না? এতটা স্বার্থপর কবে থেকে হয়ে গেল? হুরের কানে স্বার্থপর কথাটা বারবার বাজতে থাকলো। সেদিন রাতে সারাবো ওকে স্বার্থপর মেয়ে বলে সম্বোধন করেছিল। সত্যি কি ও এতটা স্বার্থপর? সব সময় শুধু নিজের কথাই ভেবে যায়। কথাটা মনে পড়তেই ওর চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়তে লাগলো। সাবা আর খুশি ওর কান্না দেখে অস্থির হয়ে উঠল। সরি বোন, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এইসব কথা তোকে আর বলবো না। আসলে রাগের মাথায় তোকে এইসব কথা বলে ফেলেছি। তুই কেন এরকম একটা সিদ্ধান্ত নিতে গেলি বলতো? আমাদের ভালোবাসা কি তোর চোখে পড়ে না? ভাইকে ভালোবেসে তুই আমাদেরকে কিভাবে ভুলে গেলি?